হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব। উত্তম রিয়াকশনে আর একটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে পিনাকি ভট্টাচার্য চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে বাংলাদেশের মানুষের সাথে আমেরিকার প্রতারণা, পিনাকি ভট্টাচার্য, দ্য আনটোল্ড। বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই স্বাগত জানিয়েছেন। তার মধ্যে আমেরিকার রাষ্ট্রপতি একটি চিঠি লিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাজিকে সাধুবাদ জানিয়েছেন এবং ইন্দো প্যাসিফিকে একসাথে মিলে কাজ করার জন্য অনুরোধ করেছেন। সেই চিঠি নিয়ে এই পিনাকি ভট্টাচার্য বিভিন্ন ধরনের মন্তব্য তুলে ধরেছিলেন। চীন ভারতকে একসাথে বার্তা, বিভিন্ন ধরনের যুক্তি তুলে ধরেছিলেন। কিন্তু আজ এই পিনাকি ভট্টাচার্যর কথার সুর বদলে গেছে। আজ এ বিভিন্ন ধরনের আক্ষেপ তুলে ধরেছে এই ভিডিওর মাধ্যমে। সেটা অবশ্যই আমরা ভিডিওর যখন দেখব তখন জানতে পারবো। পিনাকি ভট্টাচার্য আজ আবার নতুন করে নতুন সুরে গান গাইতে শুরু করেছেন। আজ আমেরিকা পিনাকির চোখে শত্রু মনে হচ্ছে। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে চলুন বন্ধুরা, প্রথমে ভিডিওটা দেখি, আর ভিডিওর মাঝে মাঝে অবশ্যই আমার বিশ্লেষণ থাকবে, আমার রিয়াকশন থাকবে। আমেরিকার ডোনাল্ড লুকে তো কম বেশি সবাই চেনেন এখন, তাই না? অতি সম্প্রতি তিনি আমেরিকার ইন্দো প্যাসিফিক কৌশলের বিষয়ে বেশ গুরুত্বপূর্ণ একটা বক্তৃতা রেখেছেন। আর তার দেয়া সেই বক্তৃতা আমার মনে বেশ কিছু প্রশ্নের জন্ম দিছে। তাই আজকে এই ভিডিওতে আমি আমার মনে আসা সেই প্রশ্নগুলা ডোনাল্ড লু সাহেবের কাছে তুলে ধরব। ডোনাল্ড লু সাহেব, দেখেন, আসেন আমরা প্রশ্নগুলো শুরু করি। তো ডোনাল্ড সাহেব, আমরা লক্ষ্য করছি যে আপনি আপনার ইন্দো প্যাসিফিক কৌশলের বক্তৃতায় ভারতরে ভারতীয় সমুদ্র সীমার নেতা হিসাবে ঘোষণা করেছেন। সাব্বাস বাঘের বাচ্চা। এর আগেও আমরা আমেরিকার ইন্দো প্যাসিফিক সংক্রান্ত নথিতে এমনি একই ধরনের কথার উল্লেখ দেখছি। তবে এই বিষয়টারে আমি একান্ত আমেরিকার নিজস্ব মত বলে মনে করি, কারণ ইন্দো প্যাসিফিক সীমানায় থাকা বাকি দেশগুলা মোটেও ভারতের স্থানীয় নেতা বা প্রাধান্য দেওয়ার মতো দেশ হিসেবে গোনায় ধরে না। যেমন কেবল এই দক্ষিণ এশিয়াতেই ধরেন, এ বড় দেশ, দক্ষিণ এশিয়ার বড় দেশ পাকিস্তান, এটা থেকে ছোট দেশ মালদ্বীপ, কেউ কি ভারতকে স্থানীয় নেতা বা নেতৃত্ব দেওয়ার মতো দেশ হিসাবে মানে না। পাকিস্তানও মানে না, মালদ্বীপও মানে না। এই দেশগুলার সার্বভৌমত্বের সমতার কথা চিন্তা কইরা কিন্তু সার্ক গঠন করেছিল, জাতিগত শ্রেণী বিন্যাসের মতো কোনো বিভাজনের উপরে ভিত্তি কইরা না। কিন্তু আর বাংলাদেশের জন্য ভারত কেমন রাষ্ট্র এটা বিবেচনা করতে গেলে তো গত 50 বছরের অভিজ্ঞতা অনুযায়ী এটা প্রমাণিত, ভারত মোটেও বাংলাদেশের জন্য কখনো মঙ্গল চায় না, এমন কোন রাষ্ট্রই না। বরং নিজের স্বার্থ হাসিলে পটু একটা দেশ, সে কেমনে লিডার হবে, এমনকি সেটা বাংলাদেশের গুরুতর ক্ষতি কইরা হইলেও। যেমন ধরেন, উদাহরণ দিই, নদীর পানি ভাগাভাগির ব্যাপারে বাংলাদেশের ন্যায্য পানির অধিকার থেকে বঞ্চিত করা, সীমান্তে বাংলাদেশের মানুষের পশুর মতো গুলি কইরা মারা, হাঙ্গেরির দেশের রাজনীতিতে নির্লজ্জের মতো হস্তক্ষেপ করা এবং নিজের গোলাম সেবাদাসী রাজনৈতিক দল এবং নেত্রী হাসিনাকে বারবার অবৈধভাবে সরকারে বসানোর ক্ষেত্রে সাহায্য করা, আরো কত কি কইতে গেলে কওয়া শেষই হবে না। বললেই তো বলবে যে বলছে। মালদ্বীপে ভারতকে বয়কট করা হয়েছে, মালদ্বীপ থেকে পুরোপুরি বিতাড়িত করা হয়েছে ইন্ডিয়াকে।
এই ঘটনা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ঘটনায় চোখে আঙুল দিয়ে দেখায় দেয় যে ভারতের বিষয় আসলেই দক্ষিণ এশিয়ার দেশগুলা কেমন চিন্তা করে বা ভারতকে কি চোখে দেখে। এই ঘটনা ওই সমস্ত দেশের মনোভাবের একটা প্রতিফলন মাত্র। ভারতের তো কোনো লিডারশিপ কোয়ালিটি নাই, লিডাররা তো ত্যাগ করতে হয়। আপনি যদি দক্ষিণ এশিয়ার বাইরেও যান, তাহলে আপনি ইন্দোনেশিয়া প্রশ্ন ধরেন। ইন্দোনেশিয়া কি ভারত মহাসাগর এলাকায় ভারতের নেতৃত্ব মানবে? কখনোই না। ইন্দোনেশিয়া তার নিজস্ব আঞ্চলিক আর বৈশ্বিক লক্ষ্য আছে, তাই না? শুধু কি তাই, ভারত মহাসাগর বইলে ডাকার ব্যাপারে ইন্দোনেশিয়ার আপত্তি আছে। 1963 সালের শুরুর দিকে আপনি ইতিহাস দেখেন, ইন্দোনেশিয়ার সরকার তার নৌবাহিনীরা বলছিল যে ভারত মহাসাগরে যেন ইন্দোনেশিয়ান মহাসাগর বইলে ডাকা হয়। আর আপনি আছেন ভারতরে আঞ্চলিক মোড়ল বানানোর চিন্তা নিয়ে। তাই আমার মতে ইন্দোনেশিয়ার ভারতের আধিপত্য মানিয়ে নেওয়ার সম্ভাবনা একেবারে শূন্যের কোঠায়। আচ্ছা, এবার অন্য প্রসঙ্গে আসেন। বাংলাদেশের সাথে আমেরিকা কি আবার প্রতারণা করলো সেটাই তো বুঝতে পারছি না। হিন্দ মহাসাগরে ভারতই একমাত্র রাজা, এটা বিশ্ব মানে এবং আগামী দিনে মানতে বাধ্য। পিনাকি কেন মানতে পারছে না সেটা আমরা অবশ্যই বুঝতে পারি। পিনাকির ব্যথা কোথায়, কোথায় তার দরদ, সেটা আমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পারি। পিনাকির আব্বা পাকিস্তান, পিনাকির আব্বা পাকিস্তান মানে না ভারতকে পরাশক্তি হিসাবে। বাংলাদেশ মানে না ভারতকে পরাশক্তি হিসাবে। মালদ্বীপ মানে না ভারতকে পরাশক্তি হিসাবে। মালদ্বীপে যে পিনাকির আব্বা মইজু বসে আছে না, তার চেয়ার ধরে এখন টানাটানি চলছে। যে কোনো মুহূর্তে তার যে রাষ্ট্রপতি চেয়ার সেটা চলে যেতে পারে। ভারতকে মালদ্বীপ থেকে এত সহজে আউট করা যাবে না। যতই চেষ্টা করুক না কেন ইন্ডিয়া আউট অত সহজ নয়। যতটা সহজে পিনাকি বাবু বলে দিচ্ছে যে মালদ্বীপ ভারতকে কাট করে দিয়েছে, এতটাই সহজ, এতটাই সহজ এটাই মনে হয় আপনার? আমি তো মনে করি আপনার মতো পাগলকে পাবনায় বন্ধ করে রাখা উচিত। আপনি তো জিও পলিটিক্স সম্পর্কেই আপনার কোনো জ্ঞান নেই। বাংলাদেশের যে বিএনপি জামায়াত, এদেরকে ভারত সরকার বিশ্বাস করে না কেন? কেন করে না? আর মানুষের হাত থেকে যখন ক্ষমতা চলে যায় না, তো এই পিনাকির মতো পাগল উন্মাদ হয়ে যায়। তো এই সমস্ত উন্মাদ বাইরে না রেখে পাবনায় বন্ধ করে রাখা উচিত। আমেরিকা বলে নাকি ভারত আর চীনকে সতর্ক বার্তা দিয়েছে। কিছুদিন আগেই তো এই পিনাকি বাবুই ভিডিও তৈরি করে সবাইকে উস্কাচ্ছিল। আজ আমেরিকার বিরুদ্ধে গান গাইছে পিনাকি বাবু, তার সুর বদলে গেছে। আজ কেন সুর বদলে গেছে? এতদিন তো ভারতকে বলা হতো যে ভারত নিজের স্বার্থে কাজ করে, নিজের স্বার্থে বাংলাদেশের উপর আধিপত্য দেখায়। আজ আমেরিকার উপর থেকে আপনার সুর কেন বদলে গেছে? তার কারণ আপনার যে স্বার্থ ছিল সেই স্বার্থ পূরণ হয়নি, সেই জন্য। আপনিও তো স্বার্থের জন্যই কথা বলেছিলেন। এটাই হচ্ছে নিয়ম। সমস্ত দেশ তার নিজের দেশের কথা আগে ভাববে, তারপরে হচ্ছে অন্য দেশের কথা ভাবে। সে আমেরিকা হোক, রাশিয়া হোক, আর বাংলাদেশি হোক, আর ইন্ডিয়াই হোক, আর পাকিস্তানি হোক। কিন্তু পাকিস্তান না, পাকিস্তান তো আমেরিকার কথায় উঠবে বসবে, আর চীন ওকে লুটবে। এটাই হচ্ছে। বিগত দশকে ভারতের রাজনীতি আর সমাজে কট্টর হিন্দুত্ববাদের মতবাদ ছড়ায় দেওয়া হয়েছে। এমনকি আমেরিকার সরকারও তো ইন্ডিয়ার জাতিগত নিধন করার মতো জঘন্য অপরাধ সংঘটিত করার চেষ্টা নিয়ে রিপোর্ট করেছে, তাই না? যেখানে দেখানো হয়েছে যে ইন্ডিয়া কিভাবে একটা নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের মানুষকে সমূলে পৃথিবী থেকে সরায় দেওয়ার মতো চেষ্টা চালায়। এইরকম একটা বর্বর দেশের নেতৃত্বের সর্বোচ্চ জায়গায় রাখার মানে হইতেছে নাজি হিটলারের দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইউরোপের নেতৃত্বে রাখার মতো ভয়ঙ্কর ভুল কাজ। আপনি কি মনে করেন যে এমন একটা দেশের নেতৃত্ব না আমেরিকার কৌশল রে পরবর্তী স্তরে নিতে পারবেন? পারবেন না তো।
তাও এমন একটা দেশে বাইসে নিতেছেন যেটারে কিনা সবাই তার কুকর্মের জন্য ঘৃণার চোখে দেখে। বাদ দেন এই জায়গার কথা, আপনার দেশের পাশে কানাডায় যায় সে কি করছে, আপনার দেশে সে কি করতে গেছিল, সে দিয়ে সে কিভাবে ভিন্ন মতাবলম্বীদেরকে হত্যা করতে গেছিল, আপনার দেশের কথা। যেভাবেও এই যে ইন্দো প্যাসিফিক অঞ্চল, এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে থাকা দেশ এবং দেশের মানুষের মতামত ছাড়াই একপাক্ষিক ভাবে ভারতের তদারকির দায়িত্ব আনার চিন্তা, এইটা আমার মনে হইতেছে ওই যে সিয়াটো ছিল না, ওই সিয়াটোর যে বৈশিষ্ট্য সেটার কথা মনে করাই দিচ্ছে, এবং এইটার সিয়াটো যে ব্যর্থতায় পর্যবেসিত হয়েছিল সেটাও মনে করাই দিচ্ছে। সেই জন্য এখন মনে হইতেছে আপনার এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এটা সিয়াটো 2.0 হইতেছে। যদি তাই হয়, আপনার সহকর্মী জন ড্যানিয়েলস বাংলাদেশের ব্যাপারে আমেরিকার নীতি প্রসঙ্গে কি কইছিল সেটা আপনারা একটু স্মরণ করাই দিতে চাই। উনি কইছিলেন যে একই জিনিস বারবার করার পরেও সেটা থেকে আলাদা ফলাফল আশা করাটা আইনস্টাইন পাগলামি হিসেবে অভিহিত করেছে। আপনি কইছেন যে ভারত মহাসাগরে আমেরিকা হইতেছে এটা অনেক বড় শক্তি, ভালো কথা, কিন্তু তার থেকেও বড় শক্তি হইতেছে ভারত। ওরে বাবা, কিন্তু আপনি ঘরে থাকা সবচাইতে বড় শক্তিটার নাম কইতে বেমালুম ভুলে গেছেন, কারণ ভারত মহাসাগরের সবচেয়ে বড় আর সর্বোচ্চ শক্তি হইতেছে চায়না। ভারতের তো চায়নার সাথে সামরিক বা অর্থনৈতিক কোনো দিক দিয়ে পাল্লা দেওয়ার মতো কোনো সামর্থ্যই নাই, এমনকি সামরিক দ্বন্দ্ব মোকাবেলার ক্ষেত্রেও না। যদি আপনি এই দুইটা দেশে প্রবৃদ্ধির পাশাপাশি রেখে বিবেচনা করেন তাহলে দেখবেন যে চায়না ভারতের থেকে অনেক 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 আগায় আছে, এবং নিঃসন্দেহে আগামী দশকগুলোতে ভারত চায়নার প্রবৃত্তির ধারে কাছেও যেতে পারবে না। আপনি আঞ্চলিক এইবার দিতেছেন ভারতের কান্দে। খুব সম্ভবত ইন্দো প্যাসিফিক কৌশলের চাপ বা মূল্য ভারতের সাথে ভাগাভাগি করতে আপনাদের এই সিদ্ধান্ত, তাই না? কিন্তু আপনার কি মনে হয় না যে আপনি গাধার ঘাড়ে এমন একটা বড় ভার দিতে চাইতেছেন যেটা কিনা মালদ্বীপের মতো ছোট একটা দেশের ভারে কায়ত হইয়া পড়ে গেছে? আপনি এটা কেমনে আশা করেন যে পুরো অঞ্চলের ভার ভারত সহ্য করতে পারবে, যেখানে চায়নার সাথে ভারতের একটা কৌশলগত স্ট্র্যাটেজিক দ্বন্দ্বের জায়গাটা দাঁড়ায় আছে? এটা ছাড়াও প্র্যাকটিক্যালি চীনরে সমান তালে সামলাইতে ভারতের দায়িত্বভার দেওয়া তো একটা মারাত্মক বিপর্যয় ডেকে আনবে, কারণ চীন তো এখন এমন একটা দেশ যে কিনা আমেরিকার প্রতিরক্ষার সাথে তুলনা করার মতো, ভারতের সাথে তো না, তাই না? তাই ভারতরে দিয়া চীনরে ঠেকানোর চিন্তা কতটুকু ফল দিবে এটা নিয়ে দুনিয়ার সকল মানুষ সন্ধিয়ান, শুধু আপনারা ছাড়া। বরং উল্টা দেখেন যে ভারত আরো এই বিষয়ে চীনরে সামলাইতে যায় সারা দুনিয়ার সামনে ন্যাংটা হয়ে ধরা দিবে, আর খুব শীঘ্রই সব অপারগতা নিয়ে সামনে হাজির হবে। এক কথায় দিলিয়া করে ছাড়বে ভারতরে। এই কনফ্লিক্টের মধ্যে যদি সে ঢোকে নেতা হইতে যায়, যদি ভারত আমেরিকার সাহায্যে চায়নারে মোকাবেলা করার চেষ্টা করে, তাইলে কিন্তু এর ফলাফল পদার্থবিজ্ঞানের সূত্র অনুযায়ী আসবে। এটা জানেন তো, বলের সংঘর্ষের সমাধান বৃহত্তর বলের দিকে চলে যাবে। আমি যদি বলি যে আপনি ইতিহাসের দেয়ালে এক অনিবার্য নেতিবাচক গল্প লিখতেছেন, তাহলে কি খুব ভুল বলা হবে? আর ইন্ডিয়া গলে এসব খুব ভালো করে জানে এবং বুঝে। এই কারণেই সাম্প্রতিক সময় হওয়া বার্লিন সামিটে ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, আপনার বস যিনি আছেন না মিস্টার ব্লিংকেন, তার মুখের উপরে কইছে, কি কইছে জানেন? কইছে যে ইন্ডিয়া খুব স্মার্ট খেলোয়াড়ের মতোই সম্ভাবনার একাধিক দুয়ার খোলা রেখে খেলবি। বুঝেছেন এই কথার মানে? বুঝেছেন? তাই ইন্ডিয়ারে আপনি যতই নিজেকে কৌশলের অংশ হিসেবে যতভাবে তুলে ধরার চেষ্টা করেন না কেন, তারা আপনাদের মতো করে এত সাদা সিধা মনে খেলবে এটার কোনো গ্যারান্টি নাই। যখন তখন পল্টি মারতে পারে। কেন ইউক্রেন যুদ্ধের সময় মারিছিল না? হ্যাঁ, আপনারা যুদ্ধ করিচ্ছেন আর ওই তেল কিনিচ্ছে রাশিয়া থেকে, আপনি স্যাংশন দিচ্ছেন, আপনার স্যাংশনকে পাত্তা না দিয়া তেল কিনিচ্ছে, করে নাই? তারা কেবলমাত্র আপনাকে নিজেদের প্রয়োজনীয় হাতিয়ার হিসেবে ব্যবহার করবে, তার উদ্দেশ্য সাধনের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে এবং তারপরে ছুঁড়া ফেলে দেবে। এবং দেখবেন যে সবকিছু পরে তারা নিজেদের খেলা পুরাটাই নিজেদের নিয়মে খেলতেছে, আপনারা নাই। আপনাদের পাত্তা কতটুকু থাকবে এটা নিয়ে আমি চিন্তিত। এই জন্যই বহুবিধ বিষয় বিবেচনার উপর ভিত্তি কইরা এটা বলা যায় যে ইন্ডিয়া কখনোই আমেরিকার প্রকৃত বন্ধু হইতে পারবে না। আপনি তারা যতই বন্ধুত্বের পয়গাম পাঠান না কেন, সে আর তার বন্ধু হবে না। আপনি শ্রীলঙ্কার ঘুরে দাঁড়ানো নিয়ে কথা বলছেন, তাই না? আসেন এই কথাটা বলি। প্রথমত, ভারত পাকিস্তান নয়। পাকিস্তানে যেমন মাইনরিটির উপর অত্যাচার করা হয়, হিন্দু নারীদের উপর যেভাবে অত্যাচার করা হয়, হিন্দুদের উপর যেভাবে অত্যাচার করা হয়, হিন্দু যুবতীদের তুলে নিয়ে গিয়ে নিকা পড়ায় দেওয়া হয়, পাকিস্তানে 400-র বেশি মন্দির ভেঙে মসজিদ অন্যায় মাদ্রাসা করে দেওয়া হয়েছে।
ভারতে তেমন কোনো ঘটনা নেই। ভারতে কোনো মুসলমানের মেয়েকে জবরদস্তি তুলে নিয়ে এসে কোনো হিন্দু বিয়ে করেনি। ভারতে কোনো মুসলমানকে মেরে দেওয়া হয় না। ভারতে তেমন কোনো ঘটনা নেই যে হিন্দু মুসলমানদের উপর অত্যাচার করেছে। এটা হচ্ছে পাকিস্তান আর বাংলাদেশের কিছু, এটা হচ্ছে পাকিস্তান বাংলাদেশের কিছু মানুষের মন গড়ন কথা ছাড়া আর কিছুই নয়। এবার আসি আমেরিকার কথায়। আমেরিকাকে অত সহজে ভারত বন্ধু মনে করে না। তাদের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আছে, মিলিটারি সম্পর্ক আছে, সব জায়গায় সাপোর্ট করার মতো সামর্থ্য আমাদের আছে। কিন্তু বন্ধু বন্ধু তো সেই হয় যে বিপদের সময় পাশে দাঁড়ায়। যেমন রাশিয়া 1971 সালে আমাদের পাশে দাঁড়িয়েছিল। কথাটা মনে রাখবেন পিনাকি বাবু। আপনি তো পাকিস্তানপন্থী চীনপন্থী ব্যক্তি, আপনি বুঝবেন না। থাকলো তাদের শত্রুদের মারার কথা। আমেরিকা যদি পাকিস্তানের উপর বন্দুক রেখে লাদেনকে মারতে পারে, আমেরিকা যদি পাকিস্তানের উপর বন্দুক রেখে তালেবানদের উপর গুলি চালাতে পারে, আমেরিকা যদি পাকিস্তানে বসে ইরানের উপর আক্রমণ করতে পারে, ইরানের সেনাপ্রধানকে মারতে পারে সোলেমানকে, ভারত আমেরিকার ভিতর ঢুকিয়ে তার শত্রুকে মারতে পারবে না এমন কোনো কথা আছে কি? কানাডার ভিতর ঢুকে ভারতের শত্রুকে মারতে পারবে না তেমন কোনো কথা আছে কি? ভারত কি সেই 1947 সালের ভারত রয়েছে, না 1962 সালের ভারত রয়েছে? কিসের চীনের কথা বলছেন? চীন কে? চীন আপনার জন্য আব্বা হতে পারে, কিন্তু ভারতের জন্য কিছুই নয়। আপনি চীনকে আপনার প্রভু মনে করতে পারেন, কিন্তু ভারত প্রভু মনে করে না। আপনি কি মনে করছেন? চীন যদি শক্তিশালী হয়ে থাকে তো ভারতের উপর আক্রমণ করে না কেন? তোমাদের মতো বেকুব নাকি? তোমাদের মতো বেকুব? পাকিস্তানের মতো বেকুব নাকি যে মন চায় সেখানে গুলি চালা দেবে? যুদ্ধ করলে চীনেরও ক্ষতি, ভারতেরও ক্ষতি। অত সহজে চীন আর ভারতের ভিতর যুদ্ধ হবে না। আর আমেরিকা যদি সাউথ এশিয়াতে রাজত্ব করতে চায়, তাহলে ভারতকে অবশ্যই তার পাশে রাখতে হবে। ভারতকে তার হিসাব মতো কাজ করতে দিতে হবে। ইন্দো প্যাসিফিক ভারতের, আর ভারতই সেখানে রাজা থাকবে। এটা আমেরিকা ডিসাইড করার কেউ না। এটা আমেরিকা ডিসাইড করার কেউ না। না তোমার ইন্দোনেশিয়া করবে, না বাংলাদেশ করবে, না মায়ানমার করবে, না পাকিস্তান করবে। পাকিস্তান করবে কোথায়? আরব সাগরের সাথে, ইন্দো প্যাসিফিকে নয়। আপনি কার সাথে কার তুলনা করেন? মালদ্বীপ, পাকিস্তান। আপনি কি জিও পলিটিক্স সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। ভিকারির সাথে তুলনা করছে ভারতের। আমরা পাকিস্তানকে শত্রুই মনে করি না, ও শত্রু হওয়ার মতো যোগ্যতাই রাখে না। আপনি বলছেন পাকিস্তান। আমার শত্রুতা চীনের সাথে, আমি যুদ্ধ লড়ে চীনের সাথে আমার নিজের দামে লড়ব। আমি আমেরিকার তোয়াক্কা করি না। আর থাকলো রাশিয়ার থেকে তেল কেনার কথা। রাশিয়ার থেকে তেল কিনেছিল ভারত, তাই বাংলাদেশের অর্থনীতি এখনো মজবুত রয়েছে। রাশিয়ার থেকে তেল কিনেছিল বলে ইউরোপ কান্ট্রি এবার বেঁচে গেছে। মিডিয়াগুলো ভালো করে পড়ে দেখবেন। রাশিয়ার থেকে তেল ভারত কিনেছিল বলেই আমেরিকা টিকেছিল। এটাও মনে রাখবেন যে রাশিয়ার থেকে ভারত তেল কিনেছিল, তা প্রসাধন করার পর ইউরোপ আর সব থেকে বেশি আমেরিকাই কিনেছে। আপনি কি সেটা জানেন? আপনি সেটা বলছেন না কেন? আপনি সেটা বলবেন না তো কি করে আপনি বলতে পারেন চায়না ইন্দো প্যাসিফিকের সব থেকে বড় শক্তি?
ইন্দো প্যাসিফিকে চায়না কি জন্য বড় শক্তি হতে যাবে? এটা কি তার বাপের সম্পত্তি নাকি? এর সম্পত্তি বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এ সম্পত্তি এদের হতে পারে, কিন্তু চায়নার কি করে হয়? চায়নার কি করে হয়? ইন্দো প্যাসিফিক ভারতের, ভারতই রাজা ইন্দো প্যাসিফিকের, এটা আপনার মাথায় ঢুকিয়ে রাখুন। বাংলাদেশ মানুক আর না মানুক, ইন্দোনেশিয়া মানুক আর না মানুক, সেটা ভারতের কোনো কিছু যায় আসে না। ভারতের কোনো কিছু যায় আসে না, কথাটা ভালো করে ঢুকিয়ে রাখবেন। আর একটা কথা মনে রাখবেন, ভারত শক্তি দিয়ে নয়, ভারত কূটনৈতিক ভাবেই খেলে। ভারত কূটনৈতিক চালে বাজিমাত করে। শ্রীলঙ্কার আর্থিক সংকট দেখা দিছিল কেন? কোভিড মহামারীর কারণে, যেটা ট্যুরিজম ক্ষেত্রে প্রায় ধ্বংস করে দিতে ধরছিল। যে ট্যুরিজম শ্রীলঙ্কার আয়ের প্রায় 15%, শুধু তাই না, এর বৈদেশিক আয় উল্লেখযোগ্য হারে কমে গেছিল। তাদের পোশাক শিল্প ছিল, সেটাও যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এইসব মিলে একটা চরম ঋণ সংকট তৈরি করে। সেই সময় আমরা দেখছি যে ইন্ডিয়া সহ বেশ কিছু দেশ শ্রীলঙ্কার সেই সময় ঋণ দিতে আগায় যায়, যেন শ্রীলঙ্কা কিছু সময়ের জন্য হইলেও সংকট কিছুটা কমাইতে পারে। বাংলাদেশেও দিছিল কিন্তু ঋণ। তবে ভারতের এইসব সাহায্য কিন্তু কখনোই কিন্তু ছাড়া বা স্বার্থ ছাড়া হয় না। যেমন নয়াদিল্লি কলম্বোরে তামিলদের সাথে ক্ষমতা ভাগাভাগির জন্য চাপ দিতেছে। এছাড়া এইসব দেশের সাহায্য পাওয়ার পরেও শ্রীলঙ্কা কিন্তু চায়না থেকে সাহায্য নেওয়া বন্ধ করে নাই, করছে কি? করে নাই। যেভাবেই হোক, যদি আসলে শ্রীলঙ্কার এই ঘুইরা দাঁড়ানোর গল্প চায়নার প্রভাব থেকে বাইরে হওয়ার বয়ান হিসাবে হাজির করতে চান আপনি, তাহলে একটু আমরা বলে দয়া করে বলেন তো যে কেন প্রতিবেশী রাষ্ট্র মালদ্বীপ এই গল্পরে না খাইয়া উল্টা ভারতের বাইর করে দেওয়ার মতো বিপরীত কাম করলো? এখন আপনি কইতেই পারেন যে দুইটা দেশ আলাদা আলাদা পরিস্থিতি মোকাবেলা করছে, তাই না? যদি তাই হয়, তাহলে কি হাঙ্গারে এটা ধরা উচিত না যে আপনার তৈরি এই ঘুইরা দাঁড়ানোর গল্প সব দেশের জন্য প্রযোজ্য নাও হইতে পারে? ঠিক কি না? উল্টা মালদ্বীপের মতো বিপরীত ফল বয়ে আনতে পারে। তাছাড়া এটা বলা কি ঠিক হবে না যে আপনার মুখে বলা শ্রীলঙ্কার গল্প বাংলাদেশের গণতন্ত্রের বিনাশের দিকে টাইনে আনবে ইন্ডিয়ার মাধ্যমে? আপনি আপনার কথায় শ্রীলঙ্কার সার্বভৌমত্বের সুরক্ষা নিয়ে আলাপটা নিছেন। আপনার এই কথার মাধ্যমে আমি ধরে নিলাম যে আপনি অঞ্চলের ছোট দেশগুলোর সার্বভৌমত্বের ব্যাপারে সচেতন। এই জন্যে আপনার বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে নীরবতা আমার হতভম্ব করেছে। কারণ বাংলাদেশের সার্বভৌমত্ব যেখানে ভারতের নিরাপত্তা বলয়ের কাছে জিম্মি, কিন্তু এইখানে আপনার কোনোই সেটব্যাক নাই। তার উপরে এটা ভারতের হিসাবের খাতায় ছিল যে সে যদি ভারত এইবার তার পুতুল রাজনৈতিক দল রে, মানে আওয়ামী লীগ রে আর হাসিনা রে বাংলাদেশের ক্ষমতা চেয়ারে রাখতে পারে, তাইলে তাদের নিরাপত্তা আর স্বার্থ নিজের মতো করে রক্ষা করতে পারবে। সেইটা বাংলাদেশের 12টা বাজা হইলেও সে তাকে করতে হবে। এখন আপনার থেকে আমার জানবার ইচ্ছা করছে সেইটা, তা হইল আপনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর জাতীয় স্বার্থের সুরক্ষা দিতে কবে, কখন, কোথায়, কিভাবে ভূমিকা রাখবেন ইন্ডিয়ার এই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে যা বাংলাদেশের সাথে হইতেছে? রাখবেন কি? আপনারা তো কইতে হবে। আপনি মালদ্বীপে কইছেন যে চায়না খুব একটা ভালো সহযোগী হইবার পারে যদি সেখানে কোনো প্রতিযোগিতা থাকে, ভালো কথা। এবং সেজন্য বলছেন যে আমেরিকা এবং তার বন্ধু রাষ্ট্ররা চাইলে এই প্রতিযোগিতার দৈর্ঘ্যে অনেক ভালো অবস্থানে মালদ্বীপকে নিবার পারে, তাই না? বলেছেন, খুব ভালো কথা। আমরা একটু জানবার চাই যে মালদ্বীপের ভালো রাখতে চাওয়া এই প্রস্তাবের উপাদানগুলো কি কি, কিসের উপরে ভিত্তি করে এই প্রস্তাব আনা হয়েছিল? আপনার বক্তব্যে আমরা উদারতা বা স্বাধীনতার যে উপাদান, গণতন্ত্র, মানবাধিকার, তা তো খুঁজে পাই নাই। শেখ হাসিনারে লেখা বাইডেনের চিঠিতেও আমরা এগুলো খুঁজে পাই নাই। তো এখন যদি আমরা বলি যে এই সমস্ত মৌলিক মূল্যবোধের বিষয়গুলোকে জানলা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলা হয়েছে, তাইলে কি সেটা ভুলভাবে না হবে? তাইলে কি আপনার প্রস্তাবিত এই কথার মাধ্যমে আমরা এটা ধরে নেব যে আপনারা চায়নারে দূরে ফেলায়া সেই জায়গায় কিছু হালকা লোন, আদানির অংশীদারিত্বমূলক কিছু বিনিয়োগ, কিছু টহল জাহাজ দিবেন, ঠিক যেমনটা আমেরিকার ভারত মিলা শ্রীলঙ্কায় দিচ্ছেন, শ্রীলঙ্কায় করেছেন? যাই হোক, আমরা ইতিমধ্যে বাংলাদেশে আদানির বিদ্যুৎ প্রকল্পের নামে যে দুর্নীতিগ্রস্ত ব্যবসায়িক চুক্তির দিক সেটা ধরে ফেলাইছি, যেটা কিনা হাঙ্গেরির চরম অবিচার আর বাজে ঋণের ফাঁদে ফেলাই দিছে। এছাড়া যদি তুলনামূলকভাবে সুবিধাজনক কোনো সাহায্য বা লেনদেনের প্রসঙ্গ আসে, তাহলে কি বাংলাদেশের উচিত না ভারতের রেখা চায়নার কাছে যাওয়া? আপনি কি মনে করেন না যে আমরা যা কই তাই করা উচিত? আপনি যা কইতেছে সেটা করলে আমাদের কি করা উচিত সেটা বলেন তো।
আপনি কইছেন যে বাংলাদেশে আপনি অনেক সময় পার করেছেন। হ্যাঁ, আমরা দেখছি যে 7ই জানুয়ারি নির্বাচন পর্যন্ত আপনি বাংলাদেশ ভ্রমণ করেছেন, এমনকি আপনি হাসিনার সঙ্গে দেখাও করেছেন, ইউএন এর জেনারেল অ্যাসেম্বলির সময়ও দেখা করেছেন। তখন আপনি শুধুই রোহিঙ্গাদের বিষয় নিয়ে কথা বলেন নাই, বরং ফ্রি ফায়ার নির্বাচন, মানবাধিকার নিয়ে উপদেশ দিছিলেন মেলা। আমরা শুনে খুব উৎসাহিত হয়েছিলাম। এমনকি আমেরিকা এই হাসিনা রেজিমের লোকদের উপরে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার মতো অসাধারণ কাজও হাতে নিছিল। আমেরিকার এই ধরনের পদক্ষেপ বাংলাদেশের মানুষের মনে সত্যি সত্যি এই ধরনের বিশ্বাসের জন্ম দিছিল যে আসলেই আমেরিকা বাংলাদেশে গণতন্ত্র এবং অধিকার প্রতিষ্ঠা করতে বাংলাদেশের মানুষকে সাহায্য করতে চায়। এইটা বাংলাদেশের বিপুল সংখ্যক বিরোধী দলের নেতাকর্মীদের সাহস যোগাইছিল শান্তিপূর্ণভাবে, আমি আবারও বলতেছি, শান্তিপূর্ণভাবে রাজপথের দখল নেওয়ার, যাতে কইরা তারা একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের চাওকে বাস্তবে রূপ দিতে পারে। নাগরিক সমাজেরও অনেক মানুষ একই সাথে একই দাবি আদায়ে কাজ করেছিল, কিন্তু আমরা হতভম্ব হইয়া গেলাম। কেন? 2023 সালে 27 অক্টোবর হাসিনা বিরোধী দলের উপরে নির্মমভাবে নিপীড়নের পরেও যখন আপনারা নীরব হইয়া থাকেন, আমরা অবাক হইয়া যাই যখন সেদিন বিরোধী দলের প্রায় সবগুলি বড় বড় নেতা নিবেদিত কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়া জেলে নেওয়ার এবং নির্বাচনে অংশ নেওয়ার সব পথ বন্ধ করে দেওয়ার পরেও আমেরিকা কোনো পদক্ষেপ না নেয়। আমরা অবাক হইয়া যাই যখন বিরোধী দলের নেতা কর্মীদের বাসায় বাসায় পুলিশ গুন্ডা দিয়া হামলা করা হইতেছিল, আপনারা কিছুই বলেন নাই। আপনারা কি এইটা উপলব্ধি করতে পারেন যে সে সময় যখন তারা আপনাদের দিকে তাকাইছিল, এই কঠিন অবিচারের সময় আপনারা তাদের জন্য আওয়াজ তুলবেন, আগে আসবেন, কিন্তু আসেন নাই? তখন তাদের কেমন লাগছিল? বাংলাদেশে গণতন্ত্র এবং অধিকার প্রতিষ্ঠার যে লক্ষ্য ছিল, আপনারা কি তাইলে সেদিন সেখান থেকে দূরে সরে গেছিলেন? নাকি আরো নির্দিষ্ট করে কইলে আপনারা চায়নায় চালু থাকা রাজনৈতিক পরিস্থিতি যেটা আছে বাংলাদেশের জন্য সেটা মাইনা নিছিলেন, যেখানে একটা মাত্র রাজনৈতিক দল থাকবে, এককভাবে দেশের শাসন শোষণ সব করবে, আর বিরোধী দল থাকবে শুধু সেই ক্ষমতাসীন দলের হাতে নির্যাতিত হইতে, যেই দেশে গণতন্ত্র থাকবে না, মানবাধিকার থাকবে না, কথা বলার স্বাধীনতা থাকবে না, পুরোটাই হয়ে উঠবে একটা পুলিশি রাষ্ট্র। আপনি কি মনে করেন যে একটা স্বাধীন ইন্দো প্যাসিফিক পরিবেশ তৈরির ক্ষেত্রে এমন একটা পরিস্থিতি খুব একটা সমীচীন হবে, ভালো হবে? আপনি ঠিকই বলেছেন যে মায়ানমারের যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের জন্য নিরাপত্তা হুমকি তৈরি করবে। বাংলাদেশের আশেপাশে থাকা প্রতিবেশী এলাকাগুলির এই সমস্ত অশান্তিকর পরিস্থিতি যে আমাদের দেশে কোন দিকে নিয়ে যাবে তা আমরা কিন্তু সত্যিই জানি না। হাঙ্গেরে বাংলাদেশিদের লাগা সর্বোচ্চ প্রাধান্য পাওয়া বিষয় হইতেছে আমাদের স্বাধীনতা আর সার্বভৌমত্বের রক্ষা। আর আমরা জানি যতদিন আমরা ভারতের এই জাতাকলের নিচে আছি ততদিন হাঙ্গেরে এটা অর্জন করা হবে না। তার জন্য এটা অর্জন করা হবে না যারে আপনি আঞ্চলিক নেতৃত্ব দানকারী দেশ হিসেবে মর্যাদা দিচ্ছেন। এবং আমরা বিশ্বাস করি সংঘাত এবং সংঘর্ষের ফলাফলের চূড়ান্ত নির্ধারক হইতেছে জনগণ। আফগানিস্তান থেকে ভিয়েতনাম, এমনকি আমাদের নিজেদের সংগ্রামী সব জায়গায় আমরা এমনটাই বারবার দেখতেছি। সাম্প্রতিক মাসগুলোতে হাঙ্গেরে খুবই তিক্ত অভিজ্ঞতা হয়েছে। হাঙ্গেরের স্থানীয় রাজনীতিতে ভিন্ন ভিন্ন পরাশক্তির আইসা তাদের নিজেদের মতো করে নানাবিধ ভূমিকা রাখার কারণে আজ আমি এতটা বিশ্বাসের সাথে আর কইতে পারবো না যে আমরা আমাদের দেশের জাতীয় নিরাপত্তা রক্ষার ব্যাপারে আমেরিকার উপরে আর সেইভাবে আমরা নির্ভর করতে পারি। এই ক্ষেত্রে আমি মিস্টার ডোনাল্ড রুকে বলবো, পারলে আমার ভুল প্রমাণ করেন, আমি খুশি হব। এখন আমরা কি করব? হ্যালো মিস্টার পিনাকি বাবু, মালদ্বীপ করে ছাতি পিটছেন কেন? মালদ্বীপ থেকে ভারতকে অত সহজে আউট করা যায় না। মালদ্বীপ থেকে ভারতকে অত সহজে বের করে দেওয়া যায় না। আপনি যতটা সহজে বলছেন ততটা সহজ নয়। আপনি আগে আপনার দেশে যে ইন্ডিয়ান প্রোডাক্টস বয়কটের ডাক দিয়েছেন, আগে সেটাই সফল করে দেখান। আপনি সেটাই সফল করে দেখান। এই তো ভারতের কাছে আবদার করেছে বাংলাদেশ 50,000 মেট্রিক টন পেঁয়াজ আর 1 লাখ মেট্রিক টন চিনি। যে চিনি না হলে আপনাদের চায়ের জল ফোটে না। বুঝতে পারছেন? আবদার করেছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, তাকে দিতে হবে। বয়কট করতে পারবেন? আদানি নিয়ে এত কথা কেন?
আদানির বিদ্যুৎ কেন নিচ্ছেন? কেন চুক্তি করেছিলেন? কেন আপনার দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে কেন? আপনার কাছে যদি এতই আপত্তি থাকে, আপনি যতই ছাতি পেটুন না কেন, ইন্দো প্যাসিফিকে চীনের আধিপত্য কোনোদিন হতে দেবে না ভারত। ইন্দো প্যাসিফিকে চীনের আধিপত্য কখনোই হবে না। আর তার জন্য গঠন হয়েছে কোয়াড। ওদিকে চীন সীমানায় ঢুকবে আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া, জাপান। এদিকে ভারত একাই, সাথে অস্ট্রেলিয়া রয়েছে। আগে দেখতে হবে ইন্দো প্যাসিফিকে যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো কার কোথায় রয়েছে, সেগুলো দেখুন আগে, তারপরে কথা বলুন। আজ আমেরিকার উপর এত আক্ষেপ, এত দুঃখ, এত বেদনা প্রকাশ করছে পিনাকি বাবু। সত্যি মনোকামনা একদমই পূর্ণ হয়নি। মনোকামনা যদি পূর্ণ হতো তাহলে তো আমেরিকাই বেস্ট, আমেরিকার গুণগান গাইতে থাকতো না পিনাকি বাবু। আজ তো কান্নাকাটিতে একদম চোখ বসে গিয়েছে। তার কারণ আমেরিকা জানে সাউথ এশিয়াতে কার সাথে পার্টনারশিপ করা যায়। দক্ষিণ এশিয়ার নেতা বা যে ইন্দো প্যাসিফিক যে নেতা হতে গেলে নাকি ভারতকে ন্যাংটা হয়ে যেতে হবে। দিবারাত্রির স্বপ্ন দেখছেন তো, দেখতে থাকুন। দিবারাত্রির স্বপ্ন দেখছেন, দেখতে থাকুন, তাতে কোনো সমস্যা নেই। স্বপ্ন দেখা কোনো পাপ না। আপনার মনোকামনা কখনোই পূর্ণ হবে না। আমেরিকা জানে কার সাথে কি ব্যবহার করতে হয়। ইউক্রেনের সাথে যখন রাশিয়ার যুদ্ধ হয়েছিল তখন আমেরিকা শুধু হাতিয়ারই দিয়েছে, তার হাতিয়ার বিক্রি করেছে, কিন্তু ইউক্রেনের সাথে মিলে যুদ্ধ করেনি। ইনফ্যাক্ট যে ন্যাটো রয়েছে না, ন্যাটোর কোনো দেশ ইউক্রেনের সাথে মিলে যুদ্ধ করেনি। সেটা আমরা দেখেছি, আমরা জানি, বিশ্বও দেখেছে, আপনিও দেখেছেন। ইসরায়েলে আর গাজার যে যুদ্ধ হচ্ছে সেখানে কিন্তু ইসরায়েলের সাথে মিলে একসাথে গাজার উপর আক্রমণ করছে না। এটাও আপনি দেখেছেন, আমরাও দেখেছি। তারপরেও আপনি কেন বলছেন? আপনারা ভাবছেন যে আমেরিকার কথায় চায়নার সাথে ভারত যুদ্ধে লিপ্ত হয়ে যাবে। জি না, আমেরিকার কথায় ভারত কখনো যুদ্ধ করবে না। যুদ্ধ যখন করবে তখন নিজের শক্তি দিয়েই করবে, আমেরিকার জন্য করবে না। যেখানে আমেরিকাকে সাপোর্ট করার দরকার সেখানে অবশ্যই ভারত আমেরিকাকে সাপোর্ট করবে। আমেরিকার স্যাংশনকে ভারত ভয় করে না, আমেরিকার স্যাংশনকে ভয় করবে বাংলাদেশ। আমেরিকা যখন স্যাংশন লাগিয়েছিল তো রাশিয়ার জাহাজ বাংলাদেশের বন্দরে মানে ভিড়তে দেয়নি। রাশিয়ার সে জাহাজ, সে রূপপুর পরমাণুর যে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে তার সরঞ্জাম ভারতের কলকাতা পোর্টে এসে নেমেছিল। সেটা আমরা জানি, আপনি কিন্তু বলবেন না। তার কারণ আপনার বলতে লজ্জা লাগবে। ভারতের সহায়তায় গিয়েছিল না, এই জন্য। আপনি মানুন আর না মানুন তাতে ভারতের কোনো কিছু যায় আসে না। ভারত মহাসাগরে ভারতের আধিপত্যই থাকবে, এটাই সত্য। আপনি যতই ছাতি পিটুন না কেন, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এখন আমার মতে আঙ্গেরা দেশের মানুষের জন্য দেশের মূল জাতীয় স্বার্থ সহ সবকিছু রক্ষার দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়া ছাড়া আমি আর কোনো বিকল্প পথ দেখি না। এইটাই একমাত্র অবশিষ্ট পথ যার মাধ্যমে হাঙ্গেরির স্বাধীনতার সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, জাতীয় স্বার্থ, সম্মান, মর্যাদা সব বিষয়ে রক্ষা করতে পারবো।
আর এই ক্ষেত্রে মিস্টার লু আপনার বক্তব্য থেকে ধার করে একটা কথা বলতে চাই যে এমনটা হইলে আমরা এমন যে কোনো ক্ষমতার সাথে হাত মিলাবো যারা হাঙ্গেরের জন্য তাদের সেরাটা দেবে, হাঙ্গেরের সর্বোচ্চ সাহায্য করবে। সাউথ চায়না মর্নিং পোস্টের স্টোরি দেখেছেন? আকেলমন্দ কে লিয়ে ইশারায় কাফি। আমি আর কিছু কইলাম না। পৃথিবীতে আপনারা একাই পাওয়ার না মিস্টার লু। আমার মা কইতেন হাতের লোক কি পায়ে ঠেলা। আপনারা হাসিনাক আমাদের মাথার উপরে বসা ফ্যাসিবাদ কায়েম করার যে পাপ করেছিলেন, সারা দুনিয়ায় ওয়ার অন টেররের ভুল কৌশলে মুসলমানদের সাথে যত অন্যায় করেছিলেন, সেই পাপ কিছুটা ধুইতে পারতেন বাংলাদেশের মতো একটা মুসলমান প্রধান দেশের জনগণের বন্ধুত্ব পাইয়া। আন্তর্জাতিক রাজনীতিতে আমরা জানি সবচেয়ে মূল্যবান হইতেছে জনগণের বন্ধুত্ব। সেটা পাইছিলেন মুফতে, ফ্রি, তাই পায়ে ঠেলছেন। ফ্রি তো দাম দেন নাই। বাংলাদেশের জনগণের সাথে আপনার আন্তর্জাতিক রাজনীতিতে প্রচুর কনফ্লিক্ট আছে। কয়া রাখি, খুব ক্লিয়ার কয়া রাখি, আপনার ফিলিস্তিন নীতি তো আমাদের সাথে মেলে না। তাও বাংলাদেশের মানুষ চাইছিল আপনাদের বন্ধু ভাবতে। এই জন্য না যে আপনারা এসে আমাদেরকে উদ্ধার করে দেবেন, না, বরং এই জন্য যে বাংলাদেশের মানুষ জেনুইনলি বিশ্বাস করেছিল যে আপনারা আন্তরিকভাবে আমাদের গণতান্ত্রিক লড়াইয়ের পাশে থাকবেন। এবং আপনারা আমাদের মধ্যে সেই বিশ্বাস উৎপাদনের জন্য তো কিছু করেছিলেন। র্যাবকে স্যাংশন দিছিলেন, ভিসা রেস্ট্রিকশনের ঘোষণা দিছিলেন, করেছিলেন না? তো কেন করলেন? ইমপ্লিমেন্ট করতে পারবেন না তো এই আওয়াজ দেওয়ার দরকার কি ছিল? আমাদের রাজনৈতিক সংগ্রাম তো পশ্চিমা বিশ্বের সমর্থনের সাথে কমপ্লিমেন্টারি করে, মানে পরিপূরক করে ডিজাইন করা হয়েছিল। আপনার ওই কাজ না করলে কি আমরা বসে থাকতাম? আমরা ভিন্ন কৌশল নিতাম। এখন কি আমরা কারো আশায় বসে আছি? নাই তো। কিন্তু আমাদের লড়াই কি থাইমা আছে? না, থাইমা নাই, থাকবেও না। আমরা এক মাসে এক অভাবনীয় লড়াইয়ের জন্ম দিছি যে এই দেশের 95% মানুষ, 95% মানুষ আমাদের পক্ষে। সেই দেশে আমাদের শক্তিকে আপনারা আন্ডারএস্টিমেট করেন কেমনে? আমরা যে কোনো রাজনৈতিক সংগ্রামকে সফল করে তুলতে পারবো, যে কোনো। জনগণ আমাদেরকে রক্ষা করবে। আপনার চৌকিদারকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করব। আমরা পারি কিনা কাজটা সেটা এই এক মাসে দেখাই দিছি। আমরা কি করতে যাচ্ছি সেটা বোঝার মতো বুদ্ধিমত্তা আপনাদের আছে। শেষ করার আগে দুইটা মূল্যবান কথা বলি লু সাহেব, বিনা পয়সায় কনসালটেন্সি। বাংলাদেশকে বুঝতে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালিয়ে যদি সবকিছুই হাসিল করা যেত, তাহলে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ হতো না, ইসরায়েল গাজার উপর বম মারত না, এত লক্ষ কোটি টাকার অস্ত্র ধ্বংস করত না, যদি বয়কট করে এই সবকিছু পাওয়া যেত। বয়কট করে কিছুই পাবেন না, কিছুই পাবেন না। যারাই বয়কট করছে তারাই একদিন আপনাদের মুখে লাথি মারবে। কেন মারবে সেটা বুঝতে পারবেন যখন ভারত অ্যাকশন নেবে তখন। আপনি হয়তো ভাবছেন যে ভারত আবার বাংলাদেশের ভিতর ঢুকে বাংলাদেশের পাবলিককে মারবে। জি না, রং ভাবছেন। বাংলাদেশ যদি বয়কট করতে পারে, ভারত স্যাংশন লাগাতে পারে, তার ক্ষমতা আছে। এমনিতেই তিস্তার জল নিয়ে আপনারা যেভাবে কান্নাকাটি করেন, চোখের জল শুকোয় না, তার উপর আপনারা এখন ইন্ডিয়া আউট আউট করে নারা লাগাচ্ছেন। আপনাদের যে বড়াই করতেন না যে ভারতের মাথাপিছু আয়, বাংলাদেশের মাথাপিছু আয়, সেটাও ধ্বংস করার ক্ষমতা ভারতের আছে। ভারত যদি একবার বাণিজ্যিক স্যাংশন লাগিয়ে দেয় পাকিস্তানের উপর, বাংলাদেশের উপর, যেমন পাকিস্তানে লাগিয়েছিল, তখন আর আপনি কিছু বলতে পারবেন না। তখন আপনার বলা বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছেন? এই তো 50,000 মেট্রিক টন পেঁয়াজের আবদার, 1 লক্ষ মেট্রিক টন চীনের আবদার, ডালের আবদার, চালের আবদার, রসুনের আবদার, আদার আবদার, সবই তো আমরা দিচ্ছি। তারপরেও কেন ইন্ডিয়া আউট? এগুলো খেতে লজ্জা করে না? এগুলো খেতে ঘৃণা লাগে না? শুধু ওই চিপস আর প্যারাশুট অয়েল বন্ধ করলেই যদি
বয়কট আন্দোলন সফল হয়ে যেত, তাহলে যুদ্ধের দরকার পড়তো না। আমরা মারবো কূটনৈতিক ভাবে, আর আপনারা মারবেন বয়কট ভাবে। তো আমরা কূটনৈতিক ভাবে মারবো। আমরা হাসিনাকে অপছন্দ করি ঠিক, কিন্তু তার চাইতে বেশি অপছন্দ করি ভারতের আগ্রাসনকে, তাদের হিন্দুত্ববাদের রাজনীতিকে। এটা মাথায় রাখেন। ভারতকে বগল দাবা কইরা চৌকিদার বানায় আপনি জিন্দেগিতে বাংলাদেশকে ডিল করতে পারবেন না, আপনি লিখে রাখতে পারেন, জিন্দেগিতে পারবেন না। আর 2 নাম্বার, বাংলাদেশের মানুষ কিন্তু খুব ঘাটতেরা। আপনি মুঘলদের কথা শুনছেন না, মাইটি মোগল? হ্যাঁ, মোগলদের ঘোল খাওয়াই দিছে বাঙালিরা। বাঙালিরা ধ্বংস হইয়া যাবে কিন্তু পরাজিত হবে না। বাংলাদেশকে কেউ কোনোদিন পরাধীন রাখতে পারেনি, চাপায় রাখতে পারেনি, সম্ভব না। মোগলরা পারেনি। আর কি বলেন? বাংলাদেশের মানুষ যদি আর কিছুদিন পরে বুঝে যে বাংলাদেশের মানুষকে আপনারা মিথ্যা আশ্বাস দিছিলেন, তাইলে আপনাদের অবস্থান যেটা বাংলাদেশে হারাবেন, মোটামুটি এখন যাদের বয়স 5 বছর আছে তাদের শিখায় যাব যে মরুভূমির ঝড়কে বিশ্বাস করা যায়, কিন্তু আপনাদেরকে যেন কখনো বিশ্বাস না করে। হ্যাঁ মিস্টার লু, অনেক গরম কথা কইলাম। যাই হোক, আরো বিস্তারিত আলাপ করতে চাইলে আপনাকে স্বাগত জানাই। বাংলাদেশের জনগণের সাথে ডিল করতে হলে আগামীর বাংলাদেশের সাথে কথা বললে। বাবা, আমেরিকার উপর কত ক্ষোভ, কত রাগ, কত অভিমান। যখন স্বার্থপূর্ণ হয় না তখন মানুষ কতটা নিচে নেমে যেতে পারে, কতটা তাড়াতাড়ি নিজের খলসটা পাল্টে নিতে পারে, সেটা পিনাকি বাবুকে দেখলেই বোঝা যায়। কিছুদিন আগে ভিডিও বানিয়ে বিশ্ববাসীকে জানিয়েছিলেন, দেখুন আমেরিকা কি বার্তা দিয়েছে কাঁঠাল রানী শেখ হাসিনাকে, একসাথে বার্তা দিয়েছে চীন ভারতকে। আজ গানটা অন্য সুরে গাইছে। গানটা আজ অন্য সুরে কেন? অন্য সুরে কেন? দেখুন মিস্টার পিনাকি বাবু, আমেরিকা এমনি এমনি সুপার পাওয়ার নয়। আপনার যুক্তিতে তো তারা চলবে না। আমেরিকার স্বার্থ ছাড়া আমেরিকা এক পাও নড়ে না। বাংলাদেশে তার স্বার্থ পূর্ণ হয়নি, কিন্তু স্বার্থ পূরণের চেষ্টা তারা ছাড়বে না। বাংলাদেশে আমেরিকা কি করতে পারত? সৈনিক পাঠাবে? আমেরিকার ভোটার পাঠাবে বিএনপিকে জেতানোর জন্য? যেমন ভারত আওয়ামী লীগকে জেতানোর জন্য ভারত থেকে ভারতের প্রধানমন্ত্রী সৈন্য পাঠিয়েছে, সেখানে ভারতের সৈন্য শাসন করেছে। ভোটের সময় ভারতের ভোটার যারা, তারা শেখ হাসিনাকে ভোট দিয়ে জয়ী করে এসেছে। তো কই আমেরিকা পাঠায়নি? এই জন্যই আপনি কান্না করছেন, এই জন্যই আপনার এত আক্ষেপ। কিসের এত আক্ষেপ আপনার? ভারত কেন বিএনপিকে পছন্দ করে না? ভারত কেন জামাতকে পছন্দ করে না? বিএনপি জামাত ভারতের জন্য কখনোই শুভকর নয়। 10 ট্রাক অস্ত্র কাঁধের হাতে তুলে দেওয়ার কথা ছিল বিএনপির। কি করছিল বিএনপি? ভারত ভুলে গেছে? 2004 থেকে 2008 এর মাঝে কি এমন ঘটনা ঘটেছিল যে ভারত আওয়ামী লীগের হয়ে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশের মাঠে? কি ঘটেছিল? কেন 10 ট্রাক অবৈধ অস্ত্র আসামের যে বিচ্ছিন্নতাবাদী তাদের হাতে তুলে দেওয়া হচ্ছিল, উলফার হাতে? কেন তুলে দিচ্ছিল বিএনপি? কেন পাকিস্তানের আইএসআই এর কথা মতো? ভারত বোঝে না? ভারত বোঝে না
শুনুন পিনাকি বাবু, আপনার আব্বা পাকিস্তান না? ভারত যদি চায় পাকিস্তানের নাম আর নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেতে পারে, কিন্তু ভারত হাতিয়ার সে মারে না। তারা তো 4 বার যুদ্ধ করেছে, 4 বারই মার খেয়েছে। আর 1962 সালে আপনি চীনের সাথে যুদ্ধের কথা বলছিলেন না, যে চীন মারে সে কথা বলছিলেন না? আমরা কখনোই চীনের সাথে যুদ্ধ করতে চাইনি। আমাদের একটাই স্লোগান ছিল, হিন্দি চায়না ভাই ভাই। কিন্তু চায়নায় আমাদের পিছন থেকে ছোরা মেরেছিল। আমরা তো যুদ্ধের জন্য প্রস্তুত ছিলাম না। আচানক ভারতের উপর আক্রমণ করেছিল, সেটা কি আমরা জানি না? আমরা জানি, এবং পৃথিবীও জানে। আপনি যদি ইতিহাসটাকে বদলে দিতে চান, সেটা তো হবে না। তখন তো আমরা সবেমাত্র ইংরেজ দেশ থেকে আজাদ হয়েছি। ইংরেজদের আমরা সবেমাত্র আমাদের দেশ থেকে বিতাড়িত করেছি। তারপর পরই চীন আমাদের উপর আক্রমণ করে। আর তখন আমাদের আক্রমণ করেছিল ঠিকই, কিন্তু আমাদের যে প্রধানমন্ত্রী ছিল তার ভুলের জন্য আমরা হেরেছিলাম। চীনকেও তখন বুঝিয়ে দিতাম যে কত ধানে কত চাল। আজ কেন অ্যাটাক করে না? আজ করতে বলবেন, বুঝিয়ে দিব ওই নাটা নাটা সৈন্যদের দম কত। আর হিন্দ মহাসাগর এটা তো ভারতের, ভারতই রাজা। এখানে আপনার কথায় কিছু হবে না। আপনি শুধু ভিডিও বানাবেন, ভিডিওতে হাঁকবেন, এই পর্যন্তই আপনার দৌড়। তো বন্ধুরা, আপনাদের কি মতামত সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার।